সংসদে আরো ভাঙল তৃণমূল কংগ্রেস। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেবের পর এবার প্রকাশচিক বড়াইক। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রকাশচিক বড়াইক। অর্থাৎ গত 4 দিনে এই নিয়ে রাজ্যসভা থেকে 3 জন সাংসদ পদত্যাগ করলেন। রাজ্যসভায় 13 থেকে কমে 10-এ এসে ঠেকল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন প্রকাশচিক বড়াইক। 2023-এ রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন আলিপুরদুয়ারের প্রকাশচিক বড়াইক। 2029 পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু তার আগেই তিনি ইস্তফা দিলেন। অর্থাৎ রাজ্যসভা থেকে এই নিয়ে 3 জন সাংসদ 4 দিনে পদত্যাগ করলেন। সোমবার পদত্যাগ করেন সুখেন্দু শেখর রায়, গতকাল সুস্মিতা দেব। তার 24 ঘন্টার মধ্যে আজ তৃতীয় সাংসদ হিসেবে প্রকাশচিক বড়াইক রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন। অর্থাৎ তৃণমূলে ভাঙন আরো চওড়া হলো। সংসদে তৃণমূলে ভাঙন আরো চওড়া হলো। গত কয়েকদিনে পরিষদীয় দলে ভাঙনের পর গত সোমবার থেকে যে ধারা শুরু হয়েছে, দিল্লিতেও এবার তৃণমূলে ভাঙন ক্রমশ চওড়া হচ্ছে। লোকসভায় একাধিক সাংসদ বিদ্রোহী ব্লকে যোগ দিয়েছেন। সেই আবহে এবার রাজ্যসভা থেকে একের পর এক সাংসদরা পদত্যাগ করছেন। রাজ্যসভায় পরপর 3 জন সাংসদ 4 দিনে পদত্যাগ করলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইক। আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, বিজেন্দ্র সিংহ এবং শিবাশিস মল্লিক। তোমাদের দুজনের কাছে আসবো। তবে আজ প্রকাশচিক বড়াইক পদত্যাগ করার পর কি বললেন শুনুন। আলিপুরদুয়ারের চা বাগানের ছেলে পঞ্চায়েত সদস্য থেকে আজকে রাজ্যসভা সাংসদ পর্যন্ত উঠেছিলেন প্রকাশচিক বড়াইক। 2023 থেকে 3 বছর রাজ্যসভায় কাজ করেছেন আপনি। আজকে সেই তৃণমূল থেকে সরে দাঁড়াতে হলো কেন? অবভিয়াসলি পশ্চিম বাঙ্গালের যে রায় আসলো, এ রায় আমাদের পক্ষে ছিল না। নর্থ বেঙ্গলে আমরা ভালো রেজাল্ট করিনি, আমার কনস্টিটিউয়েন্সিতেও হয়নি। এবং পার্সোনালি যে রায় পাবলিক দিয়েছে, ওই রায়কে দেখতে আমি নিজের একটা পার্সোনাল ডিসিশন নিয়েছি। আমি অন্য কোনো টপিকে কথা বলবো না। আপনি ভালো মতন জানেন আমি কীরকম ছেলে, এবং অন্য টপিকে আমি কোনো কমেন্ট করবো না, কথা বলবো না। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন ওই অনুসারে আমি কাজ করব। দ্বিতীয় প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে রয়েছেন। বলা হচ্ছে সোমবার একজন ছাড়লেন, বুধবার একজন ছাড়লেন, বৃহস্পতিবার প্রকাশচিক বড়াইক ছাড়লেন, যিনি জেলার দায়িত্বে ছিলেন। এটা আমার পার্সোনাল, আমি কে কবে কি করেছে আমি ওইটার টপিকে ডিটেলসে যাব না। এটা আমার আজকে আমার পার্সোনাল ডিসিশন। এই পার্সোনাল ডিসিশনে আজকে আমি রিজিগনেশন করলাম। আগামী পদক্ষেপ সময়ের প্রতীক্ষা করেন। শুভেন্দু অধিকারী নেতৃত্বে কাজ। আমি তো বলে দিয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন ওই অনুসারে কাজ। সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মল্লিক। শিবাশিস, আমি এটাই তোমার কাছে জানতে চাইছি যে প্রকাশচিক বড়াইক তিনি বললেন যে মানুষের রায় তাদের বিপক্ষে গিয়েছে, কিন্তু কেন পদত্যাগটা করলেন সেই বিষয়ে নির্দিষ্ট করে তিনি কিছু জানাননি কিছুক্ষণ আগে তোমার নেওয়া ইন্টারভিউতে। আর কিছু জানা যাচ্ছে? দেখো সৌমেন, যে রকমটা আমরা তুলে ধরলাম, যে সাক্ষাৎকার আমরা দেখালাম, সেই সাক্ষাৎকারে তো তিনি বিষয়টা কিছুটা তুলে ধরেছেন। এর বাইরে প্রকাশচিক বড়াইকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে যে বিষয়গুলি জানতে পারলাম, বিধানসভার যে সদস্য সংখ্যা, বিধানসভার বিধায়কদের ভোটে রাজ্যসভার সাংসদরা জিতে আসেন। ফলে বিধায়কদের প্রথমে মানুষ নির্বাচন করেন এবং তারপর বিধায়করা রাজ্যসভার সাংসদ নির্বাচন করেন। প্রকাশচিক বড়াইকের মন্তব্য অনুযায়ী বিধানসভায় যে বিধায়করা আসছে তখন বোঝা যাচ্ছে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নেই, এবং সেই বিধানসভা থেকে যেহেতু রাজ্যসভার সাংসদ হয়েছেন তিনি, তাই তার মনে হয়েছে তিনি পদত্যাগ করা উচিত, এরকমটাই বলছেন প্রকাশচিক বড়াইক। এছাড়া প্রকাশচিক বড়াইক তিনি কেন্দ্র এবং রাজ্য এদের একসঙ্গে যে যৌথ উন্নয়নের পদ্ধতি, বিজেপির বক্তব্য অনুযায়ী যা ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন, সেই ডবল ইঞ্জিনের কথাই কিন্তু প্রকাশচিক বড়াইক বলছেন যে কেন্দ্র ও রাজ্য একসঙ্গে উন্নয়ন করুক, সেটা তিনি চাইছেন। তাই তিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়াচ্ছেন। এছাড়া আলিপুরদুয়ার তার যেখান থেকে উঠে আসা, আলিপুরদুয়ারের চা বাগান, তার শ্রমিক পরিবার, সেখানে আমরা জানি তার পরিবারের দীর্ঘ লড়াই রয়েছে চা বাগানে, এবং প্রকাশচিক বড়াইক সেই জায়গা থেকে তিনি উঠে এসেছেন। তার বক্তব্য, তার জেলাতে যদি মেডিকেল কলেজ হয়, ইতিমধ্যেই আমরা জানি আলিপুরদুয়ারে মেডিকেল কলেজের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন যে সরকার বা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে। সার্বিকভাবে সেই বিষয়গুলি কিন্তু প্রকাশচিক বড়াইক সামনে রাখছেন তার আজকের সিদ্ধান্তের নেপথ্যে। প্রকাশচিক বড়াইক তিনি আজকে
উপরাষ্ট্রপতির কাছে তিনি তার পদত্যাগপত্র পেশ করেছেন এবং তারপর তিনি কিন্তু এলেন এই যে জায়গায় রাজনীতি যেখানে জটিল হয়ে উঠছে, নিশিকান্ত দুবে বিজেপির সাংসদ, তার বাড়িতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন প্রকাশটিক বড়াই। বিজেপি সাংসদের বাড়িতে তিনি দেখা করতে এলেন এবং এই নিশিকান্ত দুবে গতকাল রাতে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে ঘণ্টাখানেকের বৈঠক করেছেন। ফলে নিশিকান্ত দুবে, শুভেন্দু অধিকারী, ভূপেন্দ্র যাদব গতকাল রাতে বৈঠক করলেন। সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে একাধিক তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা উপস্থিত ছিলেন এবং আজ সকালে নিশিকান্ত দুবের বাড়িতে পদত্যাগ করেই সরাসরি চলে এলেন প্রকাশটিক বড়াই। যদিও নিশিকান্ত দুবের সাথে তাকে কথা বলতে দেখা যায়নি, তিনি নিশিকান্ত দুবের বাড়িতে এলেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, আবার সেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন প্রকাশটিক বড়াই। প্রশ্ন উঠছে, তাহলে নিশিকান্ত দুবের বাড়িতে আসতে হলো কেন? সেক্ষেত্রে কিন্তু অনেকটাই খোলসা করে দিয়েছেন একটি মাত্র বাক্যে প্রকাশটিক বড়াই। আগামী দিনে শুভেন্দু অধিকারীর নির্দেশে তিনি কাজ করতে চাইছেন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য। ফলে বলাই যায় বিজেপির দিকে এগিয়ে আসা প্রকাশটিক বড়াইকের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। শিবাশিসের পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের আরও একবার জানাবো যে গত 4 দিনে 3 জন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। সোমবার শুভেন্দু শেখর রায় পদত্যাগ করলেন। তার পদত্যাগপত্রে অন্যতম কারণ হিসেবে তিনি উল্লেখ করেছিলেন তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন হয়ে গেছে। মাঝে একদিন মঙ্গলবার বাদ দিয়ে বুধবার গতকাল সুস্মিতা দেব পদত্যাগ করেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা তিনি এখনো স্পষ্ট করেনি, যদিও অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সরাসরি কথা বলেন। এর পাশাপাশি তার 24 ঘন্টার মধ্যে আজ প্রকাশটিক বড়াই তিনিও পদত্যাগ করেছেন। কিন্তু তার ভবিষ্যৎ কী হবে, কেন তিনি পদত্যাগ করলেন সে বিষয়ে স্পষ্ট করে তিনি বলেননি। কিন্তু রেজাল্ট আউটের পর সেটা যে তাদের বিপক্ষে গিয়েছে সেই বিষয়টি নিয়ে তিনি যে একেবারেই সন্তুষ্ট নন সেটাও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ গত 4 দিনে পর 3 জন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন। বাংলার মানুষ যেভাবে অ্যাসেম্বলি ইলেকশনে যে রায় দিয়েছে, এই রায়কে দেখে আমিও নিজের পদ থেকে ইস্তফা দিলাম। আদারওয়াইজ অন্য কোনো ইন্টেনশন না। সেকেন্ড হলো, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ইনস্ট্রাকশন দিবে আগামী দিন আমি ওই কাজ করব। শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছে কোনো? শুভেন্দু তার সাথে কোনো কথা হয়েছে কালকে? না, পার্সোনাল কথা আমি এখানে কিছু বলবো না। আমি যে কথা বললাম, বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছে, রায়কে দেখে আমি নিজে ডিসিশন দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের দাদা যেভাবে আগামী দিন রায় দেবেন ওইভাবে আমরা কাজ করবো, ডেভেলপমেন্ট কিনে কাজ করবো। একদিকে প্রকাশটিক বড়াই কাজ পদত্যাগ করলেন, অন্যদিকে আমরা দেখলাম গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4 জন সাংসদের সঙ্গে দিল্লিতে দেখা করলেন, সাক্ষাৎ করলেন। কি কথা হলো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, প্রকাশটিক বড়াই কাজ যখন পদত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে থেকে তিনি বলেছিলেন যে তিনি কেন পদত্যাগ করছেন সেটা স্পষ্ট নয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল তিনি সরাসরি চলে গেলেন নিশিকান্ত দুবের বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে নিশিকান্ত দুবের সঙ্গে তিনি কেন দেখা করলেন? আর দ্বিতীয়ত, গতকাল 4 জন তৃণমূল সাংসদ যাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বললেন, কি কথা হলো তাদের সঙ্গে? দেখো, এটা একটাই সূত্র রয়েছে সোমেন, যেটা প্রথমেই সৌগত রায় বলেছিলেন এএপি আনন্দতে কি অপারেশন লোটাস স্টার্ট হয়ে গেছে। বিজেপি থেকে টিএমসি সাংসদদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যারা একটু ক্ষুব্ধ রয়েছেন দলীয় নেতৃত্বের ওপর তাদের সঙ্গে যোগাযোগ তারা করছেন এবং তারা কি করতে পারেন কি করতে পারেন না সেসব নিয়ে আলোচনা চলছে। তারপরে আমরা কি দেখলাম, প্রথম চিত্রটা এলো যেদিন শুভেন্দু শেখর রায় পদত্যাগ করলেন রাজ্যসভা থেকে। তিনি পদত্যাগ করার পর কি বললেন কি মানুষের রায় মানছে না টিএমসি নেতৃত্ব এবং যেই মানুষ রায় দিয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত। আর যা পরিস্থিতি এই মুহূর্তে হয়েছে পুরোপুরি টিএমসি দলই উঠে যাবে, এ কথাও বলেছিলেন শুভেন্দু শেখর রায়। পদত্যাগ দেওয়ার আগেও বলেছিলেন, পদত্যাগ করার পরেও বলেছেন। তারপরে আমরা কি দেখলাম, সেদিনই সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং হলো, যেখানে 14 জন লোকসভা সাংসদ উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে কথা বলেন তাদের সঙ্গে এবং সেই মিটিংয়ে ছিলেন নিশিকান্ত দুবেও একটা পার্ট অপারেশন লোটাসের বিজেপি তরফ থেকে। এবং আজকে যখন আমরা দেখছি, গতকাল দেখলাম সুস্মিতা দেব যখন পদত্যাগ করলেন, তিনি সেখান থেকে পদত্যাগ করার পর সোজা চলে গেছিলেন আসামের মুখ্যমন্ত্রীর ওখানে এবং পরে তিনি এপি আনন্দকে জানালেন কি তিনি হিমন্ত বিশ্ব শর্মা যা কাজ করছেন সেটা প্রশংসা করে তিনি বললেন কি সেটাই সঙ্গে তিনি যুক্ত হতে চাইছেন, আসামে তিনি কাজ করতে চাইছেন এবং আসামের ফল যেভাবে মানুষ মেনে নিয়েছে, পশ্চিমবঙ্গের নেতৃত্ব ও টিএমসির উচিত ছিল সেই ফলকে মেনে নেওয়া। সেটাকে প্রশ্ন করা কি এসআইআর জন্য হেরে গেছি বা 150 সিটে হারিয়ে দেওয়া হয়েছে, সেটা ডিনায়াল মোডে থাকা একটা নেতৃত্ব, সে কথা গতকাল বলেছিলেন সুস্মিতা দেব। তাই তিনি দল থেকে সরে গেছেন এবং রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন।
আজকে যখন প্রকাশিক বারিক পদত্যাগ করলেন, তিনিও কিন্তু উপরাষ্ট্রপতি ভবন থেকে সোজা গেছেন নিশিকান্ত দুবের বাড়িতে। তিনিও বলছেন কি তিনি মানুষের রায় মেনে পদত্যাগ করেছেন এবং শুভেন্দু অধিকারী যা কাজ করছেন সেই অনুযায়ী তিনি কাজ করবেন। গতকাল যে অন্য একটা মিটিং হলো ভূপেন্দ্র যাদব বাসভবনে, সেখানে অন্তত 4 জন সাংসদ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের। 4 জনের মধ্যে 3টে এখন স্পষ্ট হয়ে যাচ্ছে, একটা মালা রায়, দ্বিতীয় মিতালি বাগ এবং তৃতীয় সায়নী ঘোষ। আরও একজন সাংসদ সেখানে ছিলেন, তবে সে কে ছিল সেটা এখন অব্দি স্পষ্ট হচ্ছে না। এবং বিরোধী গুট যারা করেছে, গোষ্ঠী করেছেন, তারা জানাচ্ছেন কি তাদের কাছে সমর্থন রয়েছে রচনা ব্যানার্জি এবং ইউসুফ পাঠানেরও, অর্থাৎ 19 থেকে 20 জন সাংসদ তাদের কাছে রয়েছেন। এখন অপারেশন লোটাসের নেক্সট পার্টগুলো কী হবে, একদিকে আমরা দেখব যারা তারা বলছেন বিরোধী ক্যাম্প থেকে কি আরও কয়েকজন লোকসভার সাংসদ তাদের সঙ্গে যুক্ত হবেন। এই সংখ্যায় গিয়ে দাঁড়াবে 23 এবং তারপর তারা স্পিকারের কাছে গিয়ে সশরীরে হাজিরে হয়ে বলবেন যে তারাই অরিজিনাল টিএমসি এবং তাদেরকে মান্যতা দেওয়া হোক। তাদের কাছে চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, ডেপুটি লিডার শতাব্দী রায় রয়েছেন, তাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মানছেন না, তাকে সরিয়ে তারা অন্য কাউকে লিডার করবেন, এই পরিকল্পনা রয়েছে। তবে সেটা হবে জুলাই মাসে। রাজ্যসভার কি হচ্ছে, রাজ্যসভাতে অপারেশন লোটাসের মডেল হলো এক এক করে পদত্যাগ করবেন এক একজন রাজ্যসভা সাংসদরা, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বারিক। আগামীকাল কে হবে কেউ জানে না, তবে 13 জন সাংসদ ছিলেন এক সপ্তাহ আগে টিএমসির রাজ্যসভায়, এখন 10 হয়েছে, 3 জনের উইকেট ডাউন হয়ে গেছে। এখন দেখতে হবে কি এই 10 জনের মধ্যে কারা পদত্যাগ করছেন, কেন কি ইঙ্গিতপূর্ণ মন্তব্য গতকাল করেছিলেন সুখেন্দু শেখর রায় কি আগামী দিনে আরও কয়েকটা পদত্যাগ রাজ্যসভা। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে দাও। গতকাল সুখেন্দু শেখর রায় যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন যে আগামী দিনে আরো পদত্যাগ হতে পারে, কি বলেছিলেন শোনাবো। আমি এই দলটা যে উঠে যাবে এই আভাসটা আমি পেয়েছিলাম অভয়াকাণ্ডের সময়, যে বিস্ফোরণ সেই সময় থেকে। ওই 2-1 যারা চাকর বাকর, সেই 2-1 চাকর বাকর ছাড়া সবাই চলে যাবে। উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল এমর সুন্দরী পুরী, কিন্তু একে একে শুকাইছে ফুল এবে নিবিছে দেউটি। হচ্ছে একটার পর একটা ফুল শুকিয়ে যাচ্ছে, একটার পর একটা দ্বীপ নিভে যাচ্ছে। কথা বলবো বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সুখেন্দু শেখর রায়ের গতকালের মন্তব্য থেকে একটা জল্পনা তৈরি হয়েছে যে এই পদত্যাগের ধারা এক্ষুনি থামছে না, আরো কয়েকজন সাংসদ পদত্যাগের সম্ভাবনা রয়েছে। দেখো, এই বিরোধী ক্যাম্প থেকে একটা নাম এসেছিল, সেটা ছিল কোয়েল মল্লিকের, যেদিন রিজাইন করেছিলেন সুখেন্দু শেখর রায়। তিনি হয়তো সেই তালিকায় রয়েছেন, তবে তার পদত্যাগ এখন অবধি হয়নি। কখন হবে সেটা আমরা হয়তো আগামীকাল বা পরশু জানতে পারবো। আর আরও কয়েকজন সাংসদ এই তালিকায় রয়েছেন, যেটা সুখেন্দু শেখর রায় গতকাল ইঙ্গিত দিচ্ছিলেন, তবে কারা সেটা কেউ জানে না। আজকে প্রকাশিক বারিক পদত্যাগ করবেন আমরা কেউ জানতাম না, সকালে হঠাৎ জানা গেল 10টার সময় কি তিনি ভাইস প্রেসিডেন্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তিনি দেখা করবেন এবং তিনি পদত্যাগ করবেন। তারপরে আমরা দেখলাম তার পদত্যাগের চিঠি চলে এলো এবং তিনি যে চিঠি জমা দিচ্ছেন উপরাষ্ট্রপতিকে বা চেয়ারম্যান অফ রাজ্যসভাকে, সেই ছবিও প্রকাশে চলে এসছে। গতকাল আমরা দেখেছিলাম সুস্মিতা দেব হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থা রেখেছিলেন, আজকে পদত্যাগ করার পর প্রকাশিক বারিক সোজা চলে গেছেন নিশিকান্ত দুবের বাড়িতে এবং তার সঙ্গে কথা বলার পর তিনি বলছেন কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা কাজ করবেন বা যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী তিনি কাজ করবেন। ধন্যবাদ। এদিকে তৃণমূল সাংসদদের পদত্যাগের হিড়িকের মধ্যেই দিল্লিতে তৃণমূলের ঠিকানা বদল হলো। 20 রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করে দিল তৃণমূল কংগ্রেস। গতকালই বাংলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সরিয়ে ফেলা হয় তৃণমূল দলের সাইনবোর্ডও। পোস্টার এবং সাইনবোর্ড নিয়ে যাওয়া হয় সাউথ অ্যাভিনিউয়ের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাসভবনে। 20 রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো এতদিন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। দীর্ঘদিন ধরেই এটিকেই দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল তৃণমূল। এখান থেকে যাবতীয় সাংবাদিক বৈঠক করতেন দলের সাংসদরা। বিদ্রোহী সাংসদদের দলে যোগ দিয়েই বাংলোর বদলে একটি ফ্ল্যাট চেয়ে আবেদন করেন পার্থ ভৌমিক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বাংলোটি খালি করা হলো। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, সইজাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে আর নির্দেশ দিয়েছে আদালত। 3 বার সমন পাঠানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির মুখোমুখি হননি, হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। আর এবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হলো সিআইডির সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে। সইজাল কাণ্ডে আজই সিআইডির কাছে হাজিরা দিতে হবে, সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
গত সোমবার 8 তারিখ সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি দিল্লিতে ছিলেন, তিনি হাজিরা দেননি। এরপর আইনজীবীর মারফত তিনি সময় চেয়ে পাঠান। পরদিন মঙ্গলবার বিকেল 5টার সময় তাকে হাজিরা দিতে বলা হয়েছিল, কিন্তু হাজিরা দেওয়া সিআইডির ডেডলাইন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ফের চিঠি পাঠান, সময় চান। আর এবার আদালতের তরফে নির্দেশ দেওয়া হলো তাকে আজ সন্ধ্যে 6টার মধ্যে হাজিরা দিতে হবে। বিস্তারিত বলবেন সৌভিক মজুমদার, রয়েছেন টেলিফোনে। সৌভিক, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকেই সিআইডির দপ্তরে অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দিতে হবে, সেই নির্দেশ মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র দিয়েছেন। অর্থাৎ যেমনটা তুমি জানো যে এর আগে বারবার সিআইডির তরফ থেকে বলা হচ্ছিল যে 3টে নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে, কিন্তু সেই 3টে নোটিশ পাঠাবার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেননি এবং মিটিং এর যে আসল রেজলিউশন বুক, সেই আসল রেজলিউশন বুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সেই আসল রেজলিউশন বুক এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিআইডির যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকদের দেননি এবং তাদের বক্তব্য ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হাজিরাও এড়িয়ে যাচ্ছেন। ফলে তার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের আজকে বক্তব্য হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি তদন্তে সহযোগিতা করেন এবং তিনি যদি হাজিরা দেন, সেক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দেবে। ফলে সেই মোতাবেক যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা বলেছেন যে তিনি এই তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবেন, তারপরেই কলকাতা হাইকোর্ট তাকে আপাততভাবে 3 সপ্তাহের জন্য রক্ষা কবচ দিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের বক্তব্য হলো যে আপাততভাবে এই 3 সপ্তাহের মধ্যে এই মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি বা পুলিশ তারা গ্রেফতার করতে পারবে না, সেই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মামলার ক্ষেত্রে রাজ্য বা সিআইডির বক্তব্য হচ্ছে যে এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই মামলায় সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হচ্ছিল, কিন্তু এখন তারা নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সইজাল কাণ্ডের মূল চক্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই সইজালের যে অপরাধ রয়েছে সেই সইজালের অপরাধ তিনিই সংগঠিত করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে হেফাজতে নিয়ে তারপর এর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, অর্থাৎ কাস্টোডিয়াল যে ইন্টারোগেশন রয়েছে সেইটা করা প্রয়োজন রয়েছে এবং সেটা না করতে পারলে কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে কারা কারা যুক্ত রয়েছেন এবং আসল রেজলিউশন যে বুক রয়েছে বা কপি রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা উদ্ধার করা সম্ভব হবে না এবং আসল রেজলিউশন বুক সেটা উদ্ধার করতে না পারলে এই গোটা মামলার যে তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া রয়েছে সেইটা আপাততভাবে থমকে রয়েছে এবং তার কারণ হলো এই আসল রেজলিউশন বুক সেটা কিন্তু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠাতে হবে এবং বিধানসভার অধ্যক্ষের কাছে এই রেজলিউশনের যে কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ফরওয়ার্ড করা হয়েছিল বা পাঠানো হয়েছিল সেইটা কিন্তু তারা সেই সময় খতিয়ে দেখবেন। অর্থাৎ তাদের সিআইডির বক্তব্য হচ্ছে যে এই আসল রেজলিউশন বুক যতক্ষণ না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করছেন ততক্ষণ পর্যন্ত এই গোটা তদন্ত প্রক্রিয়াটা থমকে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।